জয় হিন্দ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট ডেট নিয়ে, ঠিক আছে, এবং ফিজিক্যাল কাট অফ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা জানো এবছর ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো পরিমাণে ইনক্রিজ হয়েছে, যেখানে 39,481 ছিল, যেখান থেকে 53,690 কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয় এখানে আলোচনা করব। যেটা মূল টপিক থাকবে আমাদের, সেটা হচ্ছে রেজাল্ট ডেট নিয়ে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন আছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে রাখো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো দেখো, আগে যে বিষয়টি আমরা এখানে দেখে নেব সেটা হচ্ছে এবার টোটাল ভ্যাকেন্সি বিভিন্ন ফোর্স ওয়াইজ কত রয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে প্রথমে বিএসএফ যদি আমরা দেখি, তো দেখো বিএসএফে কিন্তু মেল ফিমেল মিলে 16,371টি ভ্যাকেন্সি রয়েছে। সিআইএসএফ যদি দেখি, সিআইএসএফে কিন্তু 16,571টি ভ্যাকেন্সি। সিআরপিএফে কত আছে দেখো, 14,359টি ভ্যাকেন্সি। এসএসবি যদি দেখো, এসএসবিতে কিন্তু 902টি ভ্যাকেন্সি রয়েছে। আইটিবিপিতে কতগুলি রয়েছে দেখো, 3,468টি ভ্যাকেন্সি রয়েছে। আসাম রাইফেলে কত রয়েছে দেখো, 1,865টি। এসএসএফে রয়েছে 132 এবং এনসিবিতে কিন্তু 22টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা অল ওভার দেখি যে সবথেকে বেশি ফোর্স মানে ভ্যাকেন্সি কোথায় রয়েছে, তাহলে কিন্তু দেখবে সিআইএসএফে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপরে বিএসএফে রয়েছে, এরপরে তোমাদের সিআরপিএফ, তারপরে রয়েছে তোমাদের এখানে তোমরা বলতে পারো এটা হচ্ছে আইটিবিপি, ঠিক আছে। আইটিবিপির পর তোমাদের রয়েছে আসাম রাইফেল, তারপর এসএসবি, তারপর হচ্ছে এসএসএফ, তারপর হচ্ছে এনসিবি। তো তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 53,690টি, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি 2025-এর তোমাদের কাট অফের উপর নজর রাখি, যার আগে আমাদের যে বিষয়টি জানা উচিত যে এবছর কাট অফ কমবে কি না, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কতজন পরীক্ষা এক্সাম মানে দিয়েছে এবং কতজন পাস করেছে, সেই বিষয়টি নিয়ে এখানে যদি বিস্তারিত আলোচনা করি। তো দেখো, এখানে প্রিভিয়াস ইয়ার 2022-এর ডেটা যদি আমরা দেখি আগে দেখো 24,369টি ভ্যাকেন্সি ছিল, যেখানে বৃদ্ধি হয়েছিল কত, 25,818টি। মোট হয়েছিল কত, 50,100 তোমাদের 87টি। যেখানে টোটাল স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল কিন্তু 53,59,000 জন স্টুডেন্ট, ঠিক আছে, যার মধ্যে এক্সাম দিয়েছিল শুধুমাত্র 35,71,000 স্টুডেন্ট। 2024-এ যদি আমরা দেখি, 23-24-এ এখানে টোটাল দেখো কত ছিল, টোটাল হচ্ছে 46,617টি ভ্যাকেন্সি, যেখানে অ্যাপ্লাই কতজন করেছিল দেখো, অ্যাপ্লাই করেছিল 47,45,000, ঠিক আছে, এবং এর মধ্যে শুধুমাত্র 30 লক্ষ স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছিল। মানে মোটামুটি আগের বছরের তুলনায় খুব মানে কমই কিন্তু স্টুডেন্ট, 5 লক্ষ স্টুডেন্ট কম দিয়েছিল এক্সাম, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি 2025, যেখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে 53,690, যেখানে আগে কত ছিল 39,481, বৃদ্ধি পেয়েছে 14,209, খুব ভালো পরিমাণের পদ পেয়েছে। এখানে দেখো অ্যাপ্লাই করেছিল 52,69,000 টোটাল স্টুডেন্ট, যার মধ্যে কিন্তু 25,21,000 স্টুডেন্ট এবছর এক্সাম দিয়েছে। তো এখান থেকেই কিন্তু বুঝতে পারতেছো যে এবছর কিন্তু ক্যান্ডিডেট খুব কম রয়েছে। তো এখান থেকে তো এক্সপেক্টেড করা যায় কাট অফ নিয়ে, ঠিক আছে। তো কাট অফ এবছর কমানোর যে চান্স একটি কারণ, সেটা হচ্ছে এটি একটি কারণ, ঠিক আছে। এবার দেখো, যেটা মূল বিষয় সেটি হচ্ছে যে রেজাল্ট কবে আসবে। তো আমরা যদি এখানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ডেটাকে অ্যানালিসিস করে দেখি, তো আমরা একটা ধারণা পেতে পারি। তো এখানে দেখো 2021-এ দেখো 16 নভেম্বর থেকে কিন্তু 15 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল 2021-এ, যেখানে রেজাল্ট দিয়েছিল 25শে মার্চ 2022-এ রেজাল্ট দিয়েছিল, মানে প্রায় 3 মাস পর কিন্তু রেজাল্ট দিয়েছে। 2022 যদি আমরা দেখি, তো এখানে দেখো 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি এক্সাম চলেছিল 2023-এ, এবং রেজাল্ট দিয়েছিল দেখো 8ই এপ্রিল 2023-এ কিন্তু তোমাদের মানে রেজাল্ট দিয়ে দিয়েছিল, যা তোমাদের দেখো এখানে পরীক্ষার ঠিক 2 মাস পরে কিন্তু এই রেজাল্ট পাবলিশ করেছিল, ঠিক আছে। 2023-24 যদি আমরা দেখি, তো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলেছিল, যা এক্সাম তোমাদের রেজাল্ট কবে দিয়েছিল দেখো, 10ই জুলাই 2024-এ কিন্তু রেজাল্ট দিয়েছিল, মানে প্রায় 3 মাস পর কিন্তু রেজাল্ট দেয়। তো এবছর রেজাল্ট কতদিন পরে আসবে সেটা যদি আমরা এখানে এক্সপেক্টেড করি, তো দেখো
আমাদের এক্সাম কবে হয়েছিল? 4 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে এক্সাম হয়েছে। তো এখানে দেখো 3 মাস পর এক্সাম তোমাদের রেজাল্ট দেয়, এখানে 2 মাস পর রেজাল্ট দেয়, এখানেও 3 মাস পর রেজাল্ট দিয়েছিল। তো আমরা এখানে একটা গড় কিন্তু 2 মাস ধরে রাখতে পারি নাকি, যে 2 মাস পরের রেজাল্ট অবশ্যই দেবে। তো আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি যে এখানে 25 থেকে 30 মে, ঠিক আছে, 25 থেকে 30 মে কিন্তু আমাদের রেজাল্ট দিতে পারে এসএসসি। তো এখানে যদি আমরা দেখি যে 2 মাস পর, ঠিক আছে, 2 মাস পর মানে এখন কি চলছে, ফেব্রুয়ারির পর যদি তোমরা দেখো যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে প্রায় 2 মাসের বেশি কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি যে 2 মাস পরেই হচ্ছে আমাদের কিন্তু রেজাল্ট দিবে। তো ফেব্রুয়ারির পর তোমরা ধরে রাখতে পারো যে মে মাস, মানে এপ্রিল মে মাসের দিকেই, এপ্রিল তো প্রায় শেষের দিকেই, আর মে মাসের তোমরা 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারো, ঠিক আছে। কেননা দেখো এখানে প্রিভিয়াস ইয়ার যেহেতু 3 মাস 2 মাস 3 মাস, তো আমরা এক্সপেক্টেড করতে পারি যে 2 মাসের থেকে বেশি সময় লাগাবে এবার এসএসসি নাকি। তো এই হচ্ছে তোমাদের এক্সাম ডেটের নিয়ে যে বিষয়টি, সেটি এখানে হয়ে গেল আলোচনা, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে দিও, অতি অবশ্যই তোমাদের প্রত্যেকজনের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে। এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে কাট অফ নিয়ে। দেখো এবার কাট অফ কমার 6টি মূল কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। অনেকে অনেক কমেন্ট করেছো যে দাদা এবছর কাট অফ কত যেতে পারে, কাট অফ কমবে কি বাড়বে। এই কাট অফের উপরের ভিত্তি করে আমি প্রিভিয়াস ইয়ার ডেটা অ্যানালিসিস প্লাস 2025-এর ডেটাকে কালেক্ট করে আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি যে এবছর কাট অফ কমার চান্স আছে কি না। তো দেখো প্রথম পয়েন্টে যদি আমরা দেখি যে ক্যান্ডিডেট উপস্থিতি 45%, এটার মানে কি, দেখো তোমাদের বলি যে 2024-এর প্রায় কিন্তু ধরে রাখতে পারো যে 70 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু কতজন এক্সাম দিয়েছিল দেখো 2024-এ কিন্তু 35 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এক্সাম দিয়েছে। কিন্তু 2025-এ যদি দেখো এখানে কিন্তু প্রায় তোমাদের 60 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, কিন্তু এর মধ্যে শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়। তো এখানে দেখো পার্সেন্টেজটা কত কম, মানে 45%ই শুধু এক্সাম দিয়েছে, বাকি তোমাদের 65% কিন্তু এক্সাম দেয়নি। তো এখান থেকেও একটা ধারণা যে যেহেতু এবছর ক্যান্ডিডেট কম, তো এখানে কিন্তু কাট অফ কমতে পারে। কেননা তোমরা এখানে দেখো আগের বছরের তুলনায় প্রায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই বছর এক্সাম দেয়নি, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ যদি আমরা দেখি তো দেখো ভ্যাকেন্সি, দেখো প্রতি বছরে কিন্তু খুব ভালো পরিমাণের ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, কিন্তু এবছর 2025-এ, ঠিক আছে, 2025-এ যে ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু খুবই ভালো পরিমাণের ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। তোমরা জানো যে 39,481 ছিল, যেখানে বৃদ্ধি পেয়ে হয়েছে 53,690, মানে 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর আগেরগুলোতে কিন্তু অনেক ভালো পরিমাণে পেয়েছিল, প্রায় 50% মতো কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, কোনো ক্ষেত্রে তো 100%ও বৃদ্ধি পেয়েছে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে মোটামুটি 50% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকেই তো এক্সপেক্টেড করা যায় যে যেহেতু এবছর আগের বছরের তুলনায় ভ্যাকেন্সি বেশি রয়েছে, প্লাস আগের বছরের তুলনায় এবছর ক্যান্ডিডেট কম রয়েছে, এই থেকে তো আইডিয়া আমরা এক্সপেক্টেড করতে পারি যে এবছর কাট অফ কমবে, ঠিক আছে। এরপর দেখো এক্সাম লেভেল, যারা 2024-এর এক্সাম দিয়েছো এবং যারা 2024-25 দুটি এক্সামই দিয়েছো, তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। দেখো 2024-এ যে কোশ্চেন লেভেল ছিল সেখানে কিন্তু 2024-এর নর্মাল থেকে কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন ছিল, ঠিক আছে, যার ফলে কি হয়েছিল প্রতিটি স্টুডেন্টের কিন্তু অ্যাভারেজ স্কোর অনেক বেশি এসেছিল। কিন্তু 2025-এ আমরা যদি ডেটাকে দেখি 2025-এ কিন্তু মডারেট থেকে হার্ড লেভেলের এসেছিল, মানে আগের বছরের তুলনায় এই বছরের কিন্তু অ্যাভারেজ যে মার্কস সেটা কিন্তু অনেকটা কম। তো এটাই হচ্ছে একটা কারণ যেখান থেকে কাট অফ কমতে পারে। এরপরে যদি আমরা যে বিষয়টি আলোচনা করব দেখো এখানে, সেটি হচ্ছে 2024 এবং 2025-এর যে অ্যাভারেজ স্কোর কতটা ডাউন হয়েছে সেটা আমরা দেখব। তো দেখো তোমাদের সামনে এখানে তুলে ধরছি, ক্যান্ডিডেট 2024-এ যে এক্সাম দিয়েছিল, যদি সেই স্টুডেন্ট 140 মার্কস পেয়েছিল 2024-এ, সেই স্টুডেন্টই তোমাদের 2025-এর যে এক্সাম দিয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র 115 নম্বর পেয়েছে। তো এখানে তুমি বুঝতেই পারতেছো যে 2024-এর তুলনায় 2025-এর যে কোশ্চেন লেভেল এটা কতটা হার্ড ছিল।
ঠিক আছে। তো আগে 140 পেয়েছিল, মানে আগের অ্যাভারেজ স্কোর বেশি ছিল সেজন্য কাট অফ বেশি গেছে। এই বছর অ্যাভারেজ স্কোর কম, সেজন্য কিন্তু এই বছর কাট অফ কমবে। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি 2025-এর নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে। এখানে তোমাদের যদি বলি, তোমাদের আগেই বললাম যে কোশ্চেন লেভেল যত হার্ড থাকবে তত স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর কমবে, কিন্তু এখানে একটি বিষয় যেটি তোমাদের ভালো, সেটি হচ্ছে নর্মালাইজেশন স্কোর। দেখো, প্রথমে আমি বলি হার্ডশিপ। যাদের যাদের হার্ডশিপ ছিল তারা কিন্তু 20 to 20+ কিন্তু নর্মালাইজেশন পাবে। ঠিক আছে। এবং যারা মডারেট শিপ ছিল তারা কিন্তু 15 থেকে 20 নম্বর তোমাদের নর্মালাইজেশন স্কোর পাবে। এবং নর্মাল শিফট যারা রয়েছে তারা কিন্তু 8 থেকে 15-র মধ্যে নর্মালাইজেশন নাম্বার পাবে। ঠিক আছে। তো 2024-এ যেহেতু তোমাদের দেখবে যে কোয়েশ্চেন লেভেল একটু হাই লেভেলের ছিল না, কিন্তু নর্মাল বা মডারেট বলতে পারি, তো সেখানে কিন্তু 25 তোমাদের নর্মালাইজেশন স্কোর দিয়েছিল। কিন্তু এবছর তো তোমাদের কোয়েশ্চেন লেভেল অনেকটা হাই, তো এখানে তো তোমাদের নর্মালাইজেশন যে স্কোর সেটা অবশ্যই বাড়বে। তো এটা আমরা এক্সপেক্টেড কিন্তু করতে পারি। এরপর যেটা লাস্ট যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা দেখে নাও, ফিজিক্যাল টাইপ 2025-এর। দেখো, যারা যারা 2024-এর ফিজিক্যাল দিয়েছো বা যারা পিইটি পিএসটি ডিভি পর্যন্ত পৌঁছেছো, তোমরা সেখানে জানো রানিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। রানিংয়ে তোমরা জানো 5 কিলোমিটার 24 মিনিটে যেতে লাগে, যেখানে 24 মিনিট পূরণ হওয়ার পরেও কিন্তু অনেক অনেক সেন্টারে 10 সেকেন্ড বা 30 সেকেন্ড, মানে হাফ মিনিট পর্যন্তও কিন্তু সেখানে ছাড় দিয়েছিল, যার জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করেছিল। মানে তুমি ধরতে পারো যে যদি এখানে তুমি 15 সেকেন্ড যদি দিয়ে দিত, তো সেখানে 5 থেকে 10 জন আরামসে তোমাদের রানিং কোয়ালিফাই করতো। কিন্তু এবছর কিন্তু এরকম হবে না। এবছর যেটা হওয়ার চান্স রয়েছে সেটা হচ্ছে RFID চিপ ইউজ করবে। এই RFID চিপ ইউজ সম্বন্ধে তোমরা যারা জানো না, এই RFID চিপ নিয়ে অলরেডি ভিডিও আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এখানে তাও তোমাদেরকে বলছি, RFID চিপ হচ্ছে এমন একটা, মানে তোমাদের একটা চিপ থাকবে যেটা তোমাদের শরীরের কোনো এক জায়গায় লাগানো থাকবে, মানে লাগাবে, এবং তুমি যখন রানিং স্টার্ট করবে 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমাকে 5 কিলোমিটার রানিং কমপ্লিট করতেই হবে। তুমি যদি 24.1 সেকেন্ডের পরেও যদি তুমি কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। ঠিক আছে। এই জন্য এখানে RFID চিপের জন্য, মানে ডিজিটালি ফিজিক্যালের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এখানে ফেল করে যাবে, যার জন্য তোমাদেরকে আমি বারবার বলি তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন কিন্তু এখন থেকে নিয়েই রাখো, কারণ রেজাল্ট আসবেই, ফিজিক্যাল হবেই, তুমি তোমার কাজটা রানিং রাখো। ঠিক আছে। তো এই হচ্ছে ফিজিক্যাল টাইপে যদি অনেক স্টুডেন্ট যদি পাস করতে না পারে, তাহলে তো তোমাদের কাট অফ কমবেই। তো এটাই হচ্ছে এক্সপেক্টেড যে 6টি মূল বিষয় 2025-এর এসএসসি জিডির কাট অফ কমানোর পিছনে। ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ডিটেলসগুলি খুব ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলা। যদি তোমরা বুঝে থাকো তাহলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে। এরপরে যে তোমাদের একটা সংক্ষেপে যে বিষয়টি আমি দেখাই দিচ্ছি, দেখো লাস্ট এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে একটু শর্টকাটে দেখে নাও যে কম্পিটিশন এবছর কেমন রয়েছে। তো দেখো 2018 যদি আমরা দেখি, টোটাল ফর্ম ছিল কত, 52 লক্ষ প্লাস। ঠিক আছে, মানে 52 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 30 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছিল, মানে অ্যাভারেজ 58%। ঠিক আছে। এরপরে পোস্ট কত ছিল, 60,000 প্লাস পোস্ট ছিল, যেখানে কম্পিটিশান কত ছিল, 51 জন করে। ঠিক আছে। তো এখানে কিন্তু এই বিষয়টি ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে। এরপর 2021 যদি দেখি, দেখো টোটাল ফর্ম 71 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 39 লক্ষ স্টুডেন্ট এক্সাম দিয়েছিল, মানে অ্যাভারেজ স্কোর কিন্তু 55। ঠিক আছে। যেখানে পোস্ট কত ছিল, শুধুমাত্র 25,271, মানে এখানে কিন্তু কম্পিটিশান দেখো কতটা বৃদ্ধি পেয়েছিল, 119 কিন্তু কম্পিটিশান এখানে চলে গেছে। 2022-এ যদি দেখি, টোটাল ফর্ম ছিল প্রায় 54 লক্ষ প্লাস, যেখানে সিবিটি শুধুমাত্র 35 লক্ষ প্লাস স্টুডেন্ট দেয় এবং অ্যাভারেজ এখানে 65 দাঁড়ায়। ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু পোস্ট ভালো ছিল, মানে ভ্যাকেন্সি কিন্তু 50,187টি ভ্যাকেন্সি ছিল, মানে এখানে কম্পিটিশন আগের বছরের তুলনায় অনেকটা কমই ছিল, প্রায় 60 ছিল।
এবার 2023-24 যদি আমরা দেখি, দেখো 23-24 কিন্তু 47 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে, যার মধ্যে 30 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। এর অ্যাভারেজ স্কোরও 65 আসে, যেখানে ভ্যাকেন্সি ছিল কিন্তু 46,617টি, যা অ্যাভারেজ যে কম্পিটিশান দাঁড়ায় সেটা হচ্ছে 64। এবার 2025-এরটা দেখো, যেখানে ফর্ম কিন্তু অ্যাপ্লাই 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে সিবিটি এক্সাম শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়। তো দেখেছো আগের বছরের তুলনায় প্রায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই বছর এক্সাম কম দিয়েছে, যা অ্যাভারেজ স্কোর প্রতি বছরের তুলনায় সবথেকে কম 45%। এবং এখানে ভ্যাকেন্সি দেখো প্রতি বছরের তুলনায় কিছুটা হলেও কিন্তু এখানে বেশি রয়েছে, 53,690টি ভ্যাকেন্সি কিন্তু কম না। তো এখানে যে কম্পিটিশন সেটি কিন্তু সব থেকে কম দাঁড়াচ্ছে 46%। ঠিক আছে, তো এবছর যে কাট অফ কমবে সেটা কিন্তু এক্সপেক্টেড অনেকটা, মানে এবছর কাট অফ কমবেই, এটা কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি। কেন কমবে সেই সমস্ত বিষয় তোমাদের সামনে আমি তুলেই ধরলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং এই ইনফরমেশনগুলি যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে তোমার কাছে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রতিনিয়ত যাবে, ঠিক আছে। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, এই সমস্ত কিছু ডিটেলস তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও, যাতে তারা কনফিউশনে না থাকে যে কাট অফ এবার কমবে কি না, রেজাল্ট কবে আসবে, ঠিক আছে। তাহলে রেজাল্ট কিন্তু আমরা প্রায় 2 মান্থ প্লাস আমরা এক্সপেক্টেড করতে পারি, যে 2 মাস পরে হচ্ছে আমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। এবং যে কাট অফ সেটা কিন্তু আগের বছরের তুলনায় -5 to 10, ঠিক আছে, -5 to 10 কিন্তু এবছর কাট অফ কমতে পারে, এটা কিন্তু এক্সপেক্টেড আলোচনা করলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে।